আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকের এই মহান বিজয় দিবস উপলক্ষে দুলালপুর এসএমএসকে উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই বিজয়ের অনুষ্ঠানে সুযোগ্য প্রধান শিক্ষক উপস্থিত, সুযোগ্য সহকারী প্রধান শিক্ষক, আমার এই দুলালপুর এসএমএস উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমার ছোট ভাই মুকেশ সরকার সাহেব, আমার এই স্কুলের অত্যন্ত দামি এবং মূল্যবান আমার শিক্ষক মন্ডলী, আমার স্নেহের অতি আদরের আমার এই স্কুলের ছাত্রছাত্রী, আমার বন্ধুরা এবং আমার এই দুলালপুরের যারা মাইকের শব্দ শুনছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই মহান বিজয় দিবস, আজকে আমরা বসে এখানে আনন্দ করতেছি, আমরা হাসতেছি, আজকে আমরা খেলতেছি, কত অনুষ্ঠান আজকে সারা বাংলাদেশ জুড়ে, কোনো শেষ নেই, আনন্দের কোনো শেষ নেই। যারা আমরা শহর থেকে আসছি, আমরা দেখে আসছি ওই শহরে কত সুন্দর সুন্দর রঙের বাতি জ্বলতেছে সারা বাংলাদেশে। বিভিন্ন যত সরকারি প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠান, প্রত্যেকগুলাকে রঙের বাতি দিয়ে সাজিয়ে দিয়েছে আজকে সারা বাংলাদেশে। শুধু বাংলাদেশেই নয়, সারা পৃথিবীতে যেখানে বাঙালিরা চাকরি করে, প্রবাসী বাঙালিরা আছে, আজকে বিজয় দিবস সারা পৃথিবীতে উদযাপিত হচ্ছে। বন্ধুরা, এই বিজয় কি এমনি আসছে? বিজয় এমনি আসে না, কখনো কোনো বিজয় এমনি আসে না। অনেক কষ্টের বিনিময়ে, অনেক সাধনার বিনিময়ে, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে এই বিজয় দিবস আমাদের এসেছে। আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনি ওই পাকিস্তান আমলের 23 বছর তার সংগ্রামের মধ্য দিয়ে, তার কারাবরণের মধ্য দিয়ে এই বাঙালি জাতির ভাগ্য পরিবর্তনের জন্য, গরিব দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর জন্য, পরাধীনতার শৃঙ্খল থেকে জাতিকে মুক্তি করার জন্য, একটা স্বাধীন জাতি হিসাবে তৈরি করার জন্য বঙ্গবন্ধু 23 বছরের মধ্যে উনি 13 বছর কারা অভ্যন্তরে উনি রাত্রি যাপন করেছে, দিন যাপন করেছে। তোমরা জানো, তোমরা যারা আজকে ছাত্র, যারা তোমরা আগামী দিনে ভবিষ্যতে দেশকে তোমরা করবে, 1971 সালের পূর্বের ঘটনা আমি আর বলতে চাই না। 1971 সালের 7ই মার্চের যে বঙ্গবন্ধু যে ভাষণ দিয়েছে, যে 18 মিনিটের ভাষণ দিয়েছে, আজকাল সারা পৃথিবীতে এই ভাষণ নিয়ে রিসার্চ চলছে, গবেষণা চলছে। বঙ্গবন্ধুর 18 মিনিটের বক্তব্যের মধ্যে কি আছে, কি নিহিত আছে, যে 18 মিনিটের বক্তব্যের মধ্যে একটা জাতির মধ্যে একটা জাগরণ সৃষ্টি হয়েছে, একটা জাতি স্বাধীনতার সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়েছে। 30 লক্ষ লোক শাহাদাত বরণ করেছে, 2 লক্ষ মামুনের সংগ্রাম হারিয়েছে। এই 18 মিনিটের বক্তব্য কি নিহিত আছে? আজকে এটা পৃথিবীর সারা পৃথিবীতে বঙ্গবন্ধু ভাষণ গবেষণা চলতেছে। এই 7ই ভাষণের পরে অনেক চড়াই উত্তরাও পার হয়েছে। যখন তারা দেখলো পাকিস্তানের যখন যে বাঙালি জাতি যেভাবে জাগরণ সৃষ্টি হয়েছে 7ই মাসের ভাষণের পরে, তখন ইয়াহিয়া খান বাংলাদেশে এসেছে, অনেক বৈঠক করেছে, অনেক রোজদার বৈঠক হয়েছে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সাথে। ব্যর্থ হয়ে উনি পাকিস্তান চলে গেছেন। তারপরে ইয়াহিয়া খান বাংলাদেশে এসেছে। বাংলাদেশে এসে যখন উনিও ব্যর্থ হয়েছে, দেখলো যারা বাঙালি জাতিকে আর দাবিয়ে রাখা সম্ভব নয়, তখন ওই 25 মার্চ মাসের রাত্রে সারা ঢাকা শহরে পুরো পাকিস্তানি বাহিনীদেরকে, হানাদার বাহিনীদেরকে এই নিরীহ বাঙালির উপরে তারা ঝাঁপিয়ে পড়েছে, যাকে যেখানে পেয়েছে
এটা বুদ্ধিজীবী হোক, এটা রিক্সা চালক হোক, এটা ভ্যান গাড়ি চালক হোক, যে বড় বড় বাঙালি যেখানে পেয়েছে তারা এমন ভাবে হত্যা করেছে। ঢাকার রাজধানীতে রক্তে রঞ্জিত হয়ে গেছিল ওই ঢাকার রাজপথ। 26শে মার্চ রাত্রে বঙ্গবন্ধু জাতির উদ্দেশ্যে উনি স্বাধীনতার ঘোষণা দিয়েছে। রাত্র 12টা 26 তারিখ রাত্র 12টা 20 মিনিটে বঙ্গবন্ধু তখন জাতির উদ্দেশ্যে এক ভাষণ দিয়েছেন। ওই ভাষণে তিনি বলেছেন, এই ভাষণ হয়তো আমার জীবনের শেষ ভাষণ হতে পারে, আমার সাথে হয়তো বাংলাদেশের এই আমার বাঙালি বন্ধুদের সাথে আমার আর দেখা না হতে পারে। আমার এই বাংলাদেশের জনগোষ্ঠী, আমার বাঙালিরা তোমরা ঐক্যবদ্ধ ভাবে এমন ভাবে ওই পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়ো। বাংলাদেশের মধ্যে একটি পাকিস্তানের সৈন্য থাকতো, তোমরা যেন ঘরে ফিরে না যাও। এই মুক্তিযোদ্ধার মাধ্যমে তোমরা দেশকে স্বাধীন করবে। এই বক্তব্য রেখে 12টা 30 মিনিট ওই পাকিস্তান হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে অ্যারেস্ট করে গ্রেফতার করে রাতের অন্ধকারে বিমানে করে তাকে পাকিস্তান নিয়ে যায়। বন্ধুরা, আজকের এই বিজয় দিবস, ওই যে বঙ্গবন্ধুর ভাষণের পরে 30 লক্ষ বাঙালি শাহাদত বরণ করেছে। তাদের রক্তে বাংলার সমস্ত বাংলাদেশের যত ভূমি আছে সিদ্ধ হয়ে আছে। এই 30 লক্ষ শাহাদত বরণ করেছে, 2 লক্ষ মামুন সম্ভ্রম হারিয়েছে। এই পরিশ্রমের ভিতরে আমরা এই বিজয় অর্জন করেছি 16 ডিসেম্বর। এই 16 ডিসেম্বর আমাদের আজকে প্রতিজ্ঞা করতে হবে, আমরা এই জাতির জন্য আমরা কিছু করব। যারা রক্ত দিয়েছে আমরা রক্তের সাথে বেইমানি করব না। যারা সম্মান হারিয়েছে, আমার যে মামুনেরা ইজ্জত হারিয়েছে, আমরা তাদের সাথে বেইমানি করব না। তারা যে উদ্দেশ্যে, যে ইচ্ছা নিয়ে, যে স্বপ্ন নিয়ে বাংলাদেশ স্বাধীন করেছে, ওই স্বাধীন বাংলাদেশে আমরা সবাই সৎ চরিত্রবান নীতিবান হয়ে আমরা দেশকে গর্ব, আমরা দেশকে গড়ে তুলবো। সারা পৃথিবীর মধ্যে আজকে আমরা একটা শ্রেষ্ঠ দেশ হিসেবে আমরা পরিগণিত হয়েছি। আমরা আর তলাবিন যদি আমাদের বাংলাদেশ না, আমাদের আজকে দেশ, আমাদের যে বঙ্গবন্ধু যে চেয়েছিল এই বাংলাদেশ সুইজারল্যান্ডের মধ্যে একটা দেশ হবে, প্রাচ্যের সুইজারল্যান্ড। আমার বঙ্গবন্ধু শেখ মুজিবের অবর্তমানে ওনার সুযোগ্য কন্যা, বাংলাদেশের সুযোগ্য নেত্রী, আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের আওয়ামী লীগের মাননীয় সভাপতি এবং মানবতার মা, যাকে মানবতার মা হিসেবে শিক্ষা দিয়েছে, শান্তির জননী হিসেবে শিক্ষা দিয়েছে, কওমি জননী হিসেবে শিক্ষা দিয়েছে। আজকে ওই জননেত্রী শেখ হাসিনা নেতৃত্বে বাংলাদেশ সুইজারল্যান্ড হওয়ার পথে ইনশাআল্লাহ। তোমরা সুইজারল্যান্ড সম্পর্কে কোনো ধারণা আছে? সুইজারল্যান্ড পৃথিবীর মধ্যে সবচেয়ে সুন্দর দেশ। যে দেশের মানুষ কাজ কি জানে না, কোন ক্ষতিকার কি জিনিস জানে না, এত সুন্দর দেশ, এত সুন্দর শান্তির দেশ পৃথিবীর আর নাই। বঙ্গবন্ধু চেয়েছিল বাংলাদেশকে রাজ্যের সুইজারল্যান্ড বানাবে। তোমাদের কাছে আজকে আমি বড় গলা বলতে চাই, আমাদের জননেত্রী শেখ হাসিনার জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য তোমরা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত উঠাই তোমরা দোয়া করবে, হে আল্লাহ তুমি জননেত্রী শেখ হাসিনাকে তুমি দীর্ঘজীবী করো, তাকে ন্যায় দান করো। তার নেতৃত্বে যেন বঙ্গবন্ধুর ওই যে স্বপ্ন বাংলাদেশ সুইজারল্যান্ড হবে, এই বাংলাদেশ যেন সুইজারল্যান্ড হয়। বাংলাদেশের প্রতিটি মানুষ এই স্বাধীন বাংলাদেশে তারা স্বাধীনতার সুফল ভোগ করে। প্রতিটি মানুষ যেন তারা পছন্দ মতো পোশাক করতে পারে, তারা যেন পছন্দ মতো চলাফেরা করতে পারে, তারা যেন পছন্দ মতো বসবাস করতে পারে, বাসস্থান হয়। আজকে সারা বাংলাদেশের মানুষের মধ্যে কোনো অভাব নেই, কোনো ভাঙা নেই, তারা পেট করে ভাব নিতে পারে। আজকে আর বাংলাদেশ খাদ্য সম্পূর্ণ। জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী, আজকে বিজয় দিবসে দুলালপুর বাজার থেকে আপনার কাছে উদ্যাপ্ত আহ্বান করতে চাই। বঙ্গবন্ধু যে স্বপ্ন দেখেছে এই দেশকে সুইজারল্যান্ড করার জন্য, সুইজারল্যান্ড বাংলাদেশ ইনশাআল্লাহ হয়ে গেছে। সুইজারল্যান্ড বাংলাদেশ হয়ে গেছে। শুধু একটা জিনিস দূর করা দরকার। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গত জাতীয় নির্বাচনে আপনি যে ডিক্লার দিয়েছিলেন, গ্রাম হবে শহর আর দুর্নীতি হবে জিরোতলায়। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যদি একবার নিচের দিকে লক্ষ্য করে দেখেন, ওই নিচু আদালত ইউনিট পর্যন্ত থেকে শুরু করে ওই সচিবালয় পর্যন্ত এমন কোন দপ্তর নেই, বস্তাদের দুর্নীতি এমন ভাবে জড়িয়ে আছে। এই দুর্নীতি
যদি আপনি বাংলাদেশকে দূর করতে পারেন, বাংলাদেশ এখনই সুইজারল্যান্ডে পরিণত হবে ইনশাআল্লাহ। দপ্তরি দুর্নীতি নয়, আওয়ামী লীগের যে সমস্ত কমিটি গঠন করা হয়েছে, থানা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে, ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে থানা পর্যায়ে, থানা পর্যায় থেকে শুরু করে ওই জেলা পর্যায়ে, ওই জেলা পর্যায় থেকে শুরু করে বিভাগীয় পর্যায়ে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, ওই মানবতার মা, আপনি বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা, আপনার মধ্যে বঙ্গবন্ধুর রক্ত প্রবাহমান, ওই আওয়ামী লীগের কেন্দ্রীয় নগর পর্যন্ত আজকের এই ইউনিয়ন পর্যায়ের নির্বাচনে মনোনয়ন বাণিজ্য হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যারা আওয়ামী লীগ হয়ে আওয়ামী লীগের সামনে দাঁড়িয়ে যারা কমিটিতে থেকে বিভিন্ন পর্যায়ে লক্ষ লক্ষ টাকা মনোনয়ন বাণিজ্য করতে পারে, তারা বঙ্গবন্ধুর শরিক নয়। জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী আপনার শরিক নয়। আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য, আওয়ামী লীগে প্রবেশ করে তারা ব্যবসা করার জন্য, কোটি কোটি টাকা মালিক হওয়ার জন্য, অবৈধ টাকা মালিক হওয়ার জন্য আজকে তারা আপনার দলের, আপনার আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত করছে। মাননীয় প্রধানমন্ত্রী একদিকে যেমন ঘোষ এবং দুর্নীতি বাংলাদেশ থেকে উঠিয়ে দিতে হবে, দ্বিতীয়ত আপনার দলের মধ্যে, আমার দলের মধ্যে, আওয়ামী লীগের মধ্যে যারা ঘোষ নামের দুর্নীতি করে মনোনয়ন বাণিজ্য করেছে, আপনি আপনার সব চরিত্রবান আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে ঊর্ধ্বতন সরকারি গোয়েন্দা বাড়ি দিয়ে আপনি আপনার ওই বিভিন্ন এলাকায়, বিভিন্ন থানায়, ওই আপনার ঢাকা কেন্দ্রীয় বলে, জেলা লেভেলে, বিভাগীয় লেভেলে মাননীয় প্রধানমন্ত্রী আপনি তদন্ত কমিটি তৈরি করেন। আমি এই চূড়ান্ত হাইস্কুল বাজার থেকে আমি চূড়ান্ত প্রার্থী আপনার কাছে আহ্বান করছি, যদি আপনি সঠিক তদন্ত করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন, আগামী 41 সালে আপনি যে টার্গেট করেছেন বাংলাদেশকে উন্নয়নশীল দেশ হিসাবে বানাবেন, ইনশাআল্লাহ বাংলাদেশে আপনার পক্ষে সম্ভব উন্নয়নশীল গঠন করা। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, আমি আজকে 20 বছর আওয়ামী লীগের প্রধানমন্ত্রী, ইউনিয়নের আওয়ামী লীগের আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছি। বিশেষ করে আমার দুলালপুরে বিএনপির ঘাঁটি ছিল, আমার নেতৃত্বে ওই বিএনপির ঘাঁটিকে তছনছ করে এখানে আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে আমার নেতৃত্বে পরিণত হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী। আমি 20 বছরের আওয়ামী লীগের সভাপতি হয়ে আমি নমিনেশন পাই না। এই নমিনেশন কে বিক্রি করলো, কে অবৈধ টাকা নিল? মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে সুস্থ তদন্ত আছে। আজকে এই বিজয় দিবসে আমাদের পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে আপনার কাছে আমি দাবি জানাচ্ছি, আমার স্কুলের পক্ষ থেকে। আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে আমি আজকে দাবি জানিয়ে আমি আসছি আমার ইউনিয়ন পর্যায়ে। তোমরা ভালো করে জানো, আমার নৌকার ফলাফলের 2 দিন আগে আমার নামে দুলালপুরে ভাইরাল হয়ে গেছে, আমি নৌকা পেয়ে গেছি। যদি মনির চেয়ারম্যানকে যোগ্য পত্রে নৌকা দিত, আর আমি ওই প্রধান কার্যালয় থেকে যদি আমি মোবাইলে আমি যদি দুলালপুরে খবরটা পৌঁছাইতাম, ওই রাত্রে সমস্ত দুলালপুরের মানচিত্রের ভিতরে আতশবাজিতে রঙে রঙিন হয়ে যেত দুলালপুরে। অযোগ্য জায়গায় অপাত্রে কন্যা দান করলে যে অবস্থা হয়, অযোগ্য ব্যক্তিকে নৌকা দান করলে সেই পরিণত হয়। বন্ধুরা, যার কাছে নৌকা দান করলো, একটা মিছিল, একটা পটকা, একটা আতশবাজি দুলালপুরে কোন জায়গায় পৌঁছলা, কোন শব্দ হলো না। ওই থানা লেভেলের নেতাবৃন্দরা, ওই কেন্দ্রের নেতারা যারা অযোগ্য পাত্রে দেওয়ার জন্য সুপারিশ করছ, যারা আমার বিরুদ্ধে লিখেছ আইন হওয়ার জন্য, আজকের পবিত্র বিজয়ের দিনে আমি ওই মহান রব্বুল আলামিনের কাছে বিচার প্রার্থনা করলাম। পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে হে রব্বুল আলামিন, আমার এই নৌকার প্রতীক যারা অন্যায়ভাবে আমাদেরকে ছিনিয়ে নিয়েছে, তুমিও তাদের নেতৃত্ব তুমি ছিনিয়ে নিবা, এই আমার দাবি তোমার কাছে। আজকে আপনারা দেখেন বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে ওই নেতাদেরকে চেহারা দেওয়া যায়, ওই নেতাদের চেহারার মধ্যে
ওই যে অবৈধ হারামের রক্তের চেহারা দেখা যায়, ওই হারামের অর্থ দেখা যায়, অযোগ্য মানুষের চেহারা দেখা যায়, তারা মানুষকে ভালোবাসে না। নেতা হয়ে নেতৃত্ব দেওয়া মানুষের জন্য, মানুষের কল্যাণের জন্য। আর এটা তারা তোমরা কলম বাণিজ্য, অবৈধ বাণিজ্য। যারা অবৈধ বাণিজ্য করে হারাম খেতে পারে, যারা হালাল চিনে না, ওই সমস্ত ব্যক্তিত্বকে আল্লাহ তুমি তোমার নেতৃত্ব ছিলাই না, ভালো মানুষের কাছে নেতৃত্ব দান করো। আজকের এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের কাছে আহ্বান জানাবো, একটা ইউনিয়ন পরিষদের কথা থেকে বলবো না, একটা শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবো। শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো সুযোগ্য হেডমাস্টার থাকে, একটা যোগ্য হেডমাস্টার থাকে, ওই স্কুলে কোনো অযোগ্য শিক্ষক এখানে নিয়োগ দেওয়া হয়, কোনো অযোগ্য শিক্ষক নিয়োগ দেওয়া হয়। রাতের অন্ধকারে খাতায় লেখে রিটার্ন খাতার মধ্যে সাবমিট করে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে অভিযোগ টিচার স্কুলে আসে। যদি যোগ্য প্রধান শিক্ষক হয়, তোমার দরকার কেন তোমরা? যদি যোগ্য প্রধান শিক্ষক হয়, অযোগ্য টিচার আসতে পারে? আসতে পারে? তাহলে আমরা ধরে নিব একজন সুযোগ্য, একজন যোগ্য হেডমাস্টার থাকলে একজন অযোগ্য শিক্ষক স্কুলের লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে স্কুলে ঢুকতে পারে না। যদি সুযোগ্য প্রধান শিক্ষক থাকে, একটা মাঠের মধ্যে 30 লক্ষ টাকার বাণিজ্য হয়েছে কমিটি করেছে, গত কমিটি। মাননীয় প্রধান শিক্ষক আপনার কাছে কেন হিসাব নাই? কেন হিসাব নাই? কেন জিজ্ঞাসাবাদ করলেন না? কেন আপনি এলাকার জনগণকে ডাকলেন না? এই স্কুলের মাঠ হলো স্কুলের। আমি মনের চেয়ারম্যানের কমিটিতে আসছি, আমার বাবার ক্ষমতা এখান থেকে টাকা আত্মসাৎ করে। বন্ধুরা আমার, স্কুলের পর্যায়ে শেষ, এখন হলো ইউনিয়নের পর্যায়ে। একটা ইউনিয়ন যদি সৎ চরিত্রবান চেয়ারম্যান হয়, তোমাদের মতো মেয়েদেরকে ইফতিজিং করার কোন ক্ষমতা আছে? রাস্তা আসার মধ্যে কোনো বাগানে ছেলে ইফতিজিং করতে পারবে? মাগল লাঠি এখানে পড়বে কোথায়? এই কই শ্মশানে লাঠি মারবো, এখানে চেয়ারম্যানে পড়বে কোথায়? একজন অযোগ্য চেয়ারম্যান হলে তার বাবারও ক্ষমতা রেখে করা। একটা অযোগ্য চেয়ারম্যান হলে মাদক দ্রব্যের ব্যবসা যারা করে তাকে সালাম দিতে হয়, করে তাকে সালাম দিতে হয়। কারণ বাবা মাদক দ্রব্যের ব্যবসা, তুই টাকা দিয়ে ব্যবসা কর নাকি? মাদক দ্রব্য তারা ব্যবসা করে টাকা দিয়ে করে না, টাকা দিয়েই ব্যবসা করে। কিন্তু একজন চেয়ারম্যান যদি অযোগ্য হয়, অসভ্য জানোয়ার হয়, সেই ইউনিয়নের সম্পদ লুট করে, লক্ষ লক্ষ টাকা লুট করে তার সন্তানকে এমবিবিএস ডাক্তার বানায়। ক্রিমিনাল হয় ইউনিয়নের জাতীয় অর্থ, এই অর্থ আত্মসাৎ করার কোন ক্ষমতা নেই। একজন হেডমাস্টার থেকে যদি আমি 5,000 টাকা দিই, আমি না দিতে পারলে তার পায়ে ধরে মাপ ফেলে অন্ধ করে মাফ করে দেবো নাকি? আর ইউনিয়নের সম্পদ সারা 17 কোটি মানুষের, সারা বাংলাদেশের। কি বলো? ইউনিয়ন পরিষদের সম্পদ দরকার, এদেশের সমস্ত জনগোষ্ঠী, এদেশের 17 কোটি মানুষের। এই টাকা চুরি করে, এই টাকা লুট করে, সাথে থাকে চকিদার, গায়ে থাকে ট্রাকশোর, বাজার করে লক্ষ লক্ষ টাকার বাজার করে। শহরে বাচ্চা হয়ে বাস করে। ও টাকা, ও ডাক্তার। ভারতের কি নাম ডাক্তারের একটা গান আছে, আসেনি দেখুন তো বলে, ডাক্তার হলো সবচেয়ে বড় সেবক, তুমি মানুষকে বাঁচাবা। এই কষাই দিনের বেলায় জবা করে, আর তুমি দিন রাত 2 বেলায় জবাই করো। গানটা আছে না? গান, শিকার গান। বন্ধুরা, আজকের এই পবিত্র শিক্ষা প্রতিষ্ঠানে, শিক্ষার ময়দানে যেমন বঙ্গবন্ধু ওই 1971 সালে ওই 26শে মার্চ রাত্রে যে বক্তব্য বলে যাচ্ছিল, এইটা হয়তো আমার জীবনের শেষ ভাষণ হতে পারে, আর হয়তো তোমাদের সাথে থাকতে দেওয়া হতে পারে। কিন্তু তোমাদেরকে আমি বলে যাই, এই শিক্ষা প্রতিষ্ঠানের বিজয় দিবসে তোমাদেরকে আমি বলে যাই, একটা সব চরিত্রবান চেয়ারম্যান যদি তোমরা বলতাম, তাহলে তোমাদের সব হবে।
নাকি পাস করো আর ফেল করো, তোমার কিছু থাকতে হবে সে মানুষটা ভালো মানুষ, সে মানুষটা চরিত্রবান মানুষ। তাহলে যদি চেয়ারম্যান বানায় এলাকার সম্পদ, এলাকার উন্নয়ন, মানুষের সমাজক সব কিছু তার পক্ষে সম্ভব। জেনে শুনে কোনো বিনিময় না, কোনো চেয়ার বিনিময় না, কোনো টাকার বিনিময় না, শুধু আল্লাহকে ভয় করে। আল্লাহ তোমার এই লোকটা ভালো, আমি তার একটা ভোট দিলাম এবং তার লাগে দোয়া করলাম, তারে তুমি ভোট দিয়ে ভরপুর করে দিয়ে চেয়ারম্যান বানাই দাও। ও চেয়ারম্যান কি হবে? যদি সৎ চরিত্রবান চেয়ারম্যান হয়, সে মসজিদের উন্নয়ন করবে, দোকানদারের উন্নয়ন করবে, সে স্কুলের উন্নয়ন করবে, সে কলেজের উন্নয়ন করবে, সে রাস্তাঘাটের উন্নয়ন করবে, গাঁওঘাটের উন্নয়ন করবে, বিদ্যুতের উন্নয়ন করবে, এবং সে কোনোদিনও থানায় দালালি করবে না, কোর্ট কাছারি দালালি করবে না। সে পবিত্র মানুষ হিসাবে যদি কারণ মানুষ বিপদে পড়ে তাহলে তার সাথে পাশে দাঁড়িয়ে তাকে বিপদ থেকে মুক্ত করার জন্য ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ঋণ করলো অথবা গেল যে মানুষটা ভালো বাঁচাই দেন। তার বড় মালিক থাকবে না, তার বড় মালিক বানাবে না। যারা অসুস্থ চেয়ারম্যান, ইডিয়ার চেয়ারম্যান যে লুট করার জন্য আছে, তার মালিক বড় থাকে এখানে টাকাটা ঢোকানোর জন্য। টাকা বানানোর সময় নেই, আপনি বাণিজ্য থেকে জানবেন। আমি গ্রামের গ্রামটা ইসলামী দেখা নাকি? এই বন্ধুরা, তোমরা কিন্তু আমার বন্ধু, আমার ছাত্রছাত্রীরা তোমরা আমার বন্ধু, তোমরা আমার সন্তান। তোমরা জানো না, তোমরা তখন ছোট ছিলেন না, জন্ম নাও নাই, তোমরা কোনো অসুবিধা হইতেছে? আমি যখন চেয়ারম্যান হই 1997 সালের 31শে ডিসেম্বর, ঠিক আছে, ওই আমলের আগে, ওই আমলের পূর্বে গণযোদ্ধা শোনো, রাখা কেন ধরনের ওই আমলের পূর্বে মনির চেয়ারম্যানের পূর্বে তোমরা খাইছো না, মনির চেয়ারম্যান হওয়ার পূর্বে এই এলাকায় যারা কৃষক বাবারা গরু পালতেন, গরু আগে শীতল আগে মাহাজন একসাথে বাঁধিয়ে রাখতে হতো, ছোটেরা গরু নিয়ে যেত রাতের অন্ধকারে। আমাকে যখন আল্লাহ পছন্দ করে চেয়ারম্যান বানায়, তখন থেকে দেশের গণছুটি বন্ধ করে। শুধু গ্রাম পুলিশ নয়, আমি মনির চেয়ারম্যান আরো 20-30 জন 40 জন ইয়াং জানা শুনলে রাতের অন্ধকারে আমি ডিউটি করে কোনো মানুষ যাতে করতে বাড়িতে না পারে, কোনো চোর যাতে করতে বাড়িতে না পারে, আমি কড়া নির্দেশনা জারি করে দিয়েছিলাম। এই পর্যন্ত ওই মনির চেয়ারম্যান শাসনকে আল্লাহ কবুল করেছে, এখন পর্যন্ত কোনো চুরি ডাকাতি নাই। আমি রাতের অন্ধকারে চোর ডাকাতি চলেছি, আমি বাড়ি না কেটে হয়ে গেছি, দৌড়াইছি, আমি এইভাবে আমি এই দেশকে সুন্দর করেছি। এমনি করে বন্ধুরা, আমি চেয়ারম্যানের আগে এই কথা শুনো, কথা বলতে তো শুনবে না, আমি চেয়ারম্যান হওয়ার আগে এই ইটি ক্ষেত্রে লাগের মধ্যে গরুর মাংস পাওয়া যেত, গরুর মাংস পাওয়া যেত, গরুর মাংসের মধ্যে দেখা যাচ্ছিল হালাল মাংস খাইতে পারবে। ওই চোরাই গুলো রাত্রে নিয়ে আসে যা আনি তারা না, কি করবো আর কি করবো, লিখতে দিয়ে গেছে কৃষক বাবারা ধান কাটতে গিয়ে ওই চুরির মাংস খাইছে। এই যাবে এই গ্রামের চেয়ারম্যান নেতৃত্বে চোরের মাধ্যমে চুরি করে না বিরিয়ানি খাইতো, লগে কিছু ডাই খাইতো, লগে কিছু ডাইও খাইতো, চুরির গরুর মাংস খাইতো, চুরটি আনাইতো। এমনকি চেয়ারম্যান হয়ে চেয়ারম্যানের বিবাহ অনুষ্ঠানে চোরাই গরু দিয়ে অনুষ্ঠান করেছে। এই ধরনের ইতিহাস চেয়ারম্যানের চেয়ারম্যান হওয়ার পর থেকে এই দেশে আর গরু চুরি হয় না, কারণ যে চেয়ারম্যান চোর প্রমাণ করে চুরি করে না, ওই দেশে আল্লাহ শান্তি একটা পাবে। বন্ধুরা, সামনে 26শে মার্চ দুর্গাপুর ইউনিয়নের রামপাড়া থানা ইউনিয়ন পরিষদের নির্বাচন। তোমার কাছে আমার অনুরোধ থাকবে, তোমরা আমার সন্তান, তোমাদের যদি ভোট থাকে ভোট দিবা। তোমার ভাইয়ের ভোট আছে, তোমার বাবার ভোট আছে, তোমার মার ভোট আছে, তোমরা একটা কথা মনে রেখো, চরিত্রবান মানুষকে যেন ভোট দিয়ে তারা যেন আল্লাহ রহমত প্রত্যেক পরিবারের জন্য নাজার হয়। এই বিজয়ের পাশে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার কাছে শেষবারের মতো আমি আপনার কাছে এই বাজার থেকে আমি একটা দাবি রাখবো, এই দেশ থেকে আমি একটা প্রস্তাব আপনার কাছে রাখতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী,
এই দেশ থেকে প্রত্যেকের দুর্নীতি যদি আপনাকে দূর করতে হয়, এটা আমার বক্তব্য আপনার কাছে অনুরোধ। আমি যদি না বলেন সভাপতি হিসাবে যারা ক্রাইম করে আপনার দলের হোক আর আপনার বাহিনীর হোক, এটা ডিপার্টমেন্টের হোক, এটা অন্য ডিপার্টমেন্টের সরকারি হোক, সরকারি হোক, মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে দুই হাত করে জোর করে আমি বলি, আপনি আগামী ডিসেম্বরের প্রত্যেকের 6 মাসের মধ্যে যারা ঘুষ খায়, যারা মনের মতো বাণিজ্য করে অযোগ্য পর্যন্ত প্রদান করেছে এবং যারা অফিস আদালতে বিভিন্ন জবানকে ঘুষ খেয়ে দেশে দুর্নীতি করেছে, তাদেরকে প্রত্যেক মানুষ মাত্র 100 মানুষ বাংলাদেশের স্টেডিয়ামে আপনি দলে ফাঁস করে দিয়ে দেন। আমি আপনার ইউনিয়ন পর্যায়ের সভাপতি হিসাবে আমি আপনার কাছে এটা জোরদার জানাতে চাই, ওই ফাঁস করে ব্যবস্থা করেন। কিছুদিন আগে আপনি যেভাবে মাদক দ্রব্যকে কেউ করে দিয়ে মারা শুরু করেছিলেন, সারা বাংলাদেশের মাদক বন্ধ হওয়ার কথা ছিল। আজকে দুর্নীতিবাজ দুঃখ যে চেপে হোক, মাননীয় প্রধানমন্ত্রী সঠিক দুর্নীতিবাদকে আপনি অল্পেন সূর্যের আলোকে ফাঁস করে দিয়ে দেন। বাংলাদেশ থেকে দুর্নীতি তারা কোথায় যাবে, কোন দেশে যাবে, জায়গা পাবে না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রান্তীয় নেতা, আমাদের এই দেশের জাতির স্বাধীনতা প্রতিষ্ঠাতা, আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে বলেছিল, স্বপ্ন দেখেছিল এই বাংলাদেশ হবে সুইজারল্যান্ড, ওই 100 লোককে ফাঁস করে দেন, দেখবেন এই দেশ ইনশাল্লাহ সুইজারল্যান্ড হয়ে যাবে। বিজয় দিবসে তোমাদের প্রত্যেকের সুন্দর জীবন কামনা করে আমি একটা হাদিসের বিবৃতি দিয়ে আমি আমার বক্তব্য শেষ করবো। তোমরা যারা ছাত্ররা আমার একটা কথা রাখবা, একটা হাদিসের কথা বলবো, রাখবা, সবাই বলবেন রাখা নেই। একটা মুসলমান যদি গেলে 20টা সালাম দেয়, একজন মুসলমান কয়জনকে সালাম দিবে? 20 জনকে সালাম দেওয়ার তোমার যদি চিন্তা থাকে যে আমি 20 জনকে কিন্তু দূরে দিলাম, আমি তো মেয়ের মানুষ বলতে পারি, আমি স্কুলে কারোবার তো যাই না। তোমার বাড়িতে তোমার বই যে সাঁতার দরিয়ে সালাম দিবা, তোমার সাথীদের সালাম দিয়ে সাঁতারে দিবা, তোমার স্বাস্থ্য ভাই দিবে স্বাস্থ্য মেরে দিবা, হিসাব করে 20টা পুরো করে দেবে। যে মুসলমান 20টা সালাম দিয়ে দিবে, ওই যদি সে মৃত্যুবরণ করে সে ধরে হাতে জানা, সে কি বলে না, সে কি 20টা সালাম যে ব্যক্তি একদিনে দিবে ওই ব্যক্তি জান্নাতি। আমরা পাবো ইনশাল্লাহ, এই আমরা পাবো নি, আমরা নামাজ পড়বো নি, সকালবেলা ফজর নামাজ পড়ে কোরআন তালাওয়াত করবো নি, এক কথা করবো, পূজাই করবো, আমরা অভ্যাস করি, ঠিক আছে? অভ্যাস করলে আস্তে আস্তে তোমার কাছে মজা লাগবে। পৃথিবীর যত বড় গান হোক, যত বড় গান হোক, হ্যাঁ 3 দিন 4 দিন এক সপ্তাহ পড়ার পরে আর মন খায় না, ভালো লাগে না। কি ভালো লাগে? কিন্তু পবিত্র কোরআন ভালো লাগে না, এই কথা একটা বলতে পারবে। প্রতিদিন তোমরা ফজর নামাজ পড়ে দিনটা শুরু করবা, 2 লাইন 4 লাইন এক কথা হলে কোরআন তালাওয়াত করবা, একটা হাদিস করবা, দেখবা তোমাদের জীবনটা এত সুন্দর হবে। আর তোমরা তোমাদের পক্ষে সম্ভব হবে, তোমরা এই জননেতা হবা, তোমরা এমপি হবা, তোমরা মন্ত্রী হবা, তোমরা জজ করবা, তোমরা ডাক্তার হবা, তোমরা পাইলট হবা, তোমরা ইঞ্জিনিয়ার হবা, তোমরা প্রফেসর হবা, কোনো কিছু তোমাদের দ্বারাই সম্ভব। কারণ জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী একজন বিবাহিত ছিল নাকি? সে কি ভাবতো এই দেশের প্রধানমন্ত্রী হবে? কোনোদিনও ভাবছে? কোনোদিনও ভাবে নাই। তাকে আমরা প্রধানমন্ত্রী বানিয়েছি এবং এমন রাজ্যের প্রধানমন্ত্রী সারা পৃথিবীর মধ্যে 10 জন প্রধানমন্ত্রীর মধ্যে সে 2য় স্থান অধিকার করেছে। 10 জন মহিলা রাষ্ট্রনায়কের মধ্যে 2য় স্থান অধিকার করেছে মাননীয় প্রধানমন্ত্রী। সে শুধু মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, দেশের মানুষকে নিয়ে স্বপ্ন দেখে, এই দেশের মানুষকে নিয়ে শুধু স্বপ্ন দেখে, উন্নয়নকে নিয়ে স্বপ্ন দেখে, শুধু স্বপ্ন আর স্বপ্ন। আজকে দেশের শিক্ষার অবস্থা দেখো, আজকে খাদ্যের অবস্থা দেখো, আজকে যোগাযোগ অবস্থা দেখো, আজকে দুটিত নারীরা দেখো, আজ সমস্ত উন্নয়ন অগ্রগতি। সারা পৃথিবী যখন অন্য যুগের মহামারীর দিকে, অর্থনৈতিক ভাবে ধ্বংসের দিকে, আর বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অর্থনৈতিক অগ্রগতির দিকে, এটা অত্যন্ত সফল আমাদের জন্য, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তোমরা ভালো থাকো, সুন্দর থাকো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় জয় বাংলার নাম। আসসালামু আলাইকুম।